এক জায়গাতে এসে কনসান মা আজ আমায় পেল দেখা এক জায়গাতে এসে কনসান মা পেল আমার দেখা আমায় বলে বাড়ি চলো আমি বড় একা আমার ভালোবাসায় আমি বাঁধব সুখের ভাষায় আমার মনে ছিল আশা ওই পঞ্চানন কেন ঘর থেকে চলে আসিলে কিসেরই কারণ এক জায়গায় দেখা পেয়েছি সেই জায়গাটা কোথায় শ্রীমদ্ ভাগবত গীতায় একটা গাছের উল্লেখ আছে অশ্বত্থ গাছ ঊর্ধ্বমূলং অধোশাখাং অশ্বত্থং প্রাহুরব্যায়াম ছন্দাংসি যস্য পর্ণানি যস্য বেদশ বেদোপিত ঊর্ধ্বমূলং অধোশাখাং অশ্বত্থং প্রাহুরব্যায়াম ছন্দাংসি যস্য পর্ণানি যস্য বেদশ বেদোপিত এই গাছটার তত্ত্ব যিনি জ্ঞাত হয়েছেন তিনিই জ্ঞানী ব্যক্তি যে গাছটার ঊর্ধ্বমূলং উপর দিকে মূল আর নিচের দিকে ডালপালা তার চানি ঝুলেই আছে সেই গাছের তলায় জানি ভোলা বসেই আছে ওই যে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না উপর দিকে মূল এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে তার সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে ঝিল এইরকম মজার একখানা গাছ যার উপর দিকে মূল আর নিচের দিকে যার ডালপালা সেইখানে পাগলা ভোলা জানি বসে রয় গনসার মা এসে আমার অভিযোগে কয় গনসার মা গো গনসার মা আমি কেমন করি তোমার সঙ্গে করিব সংসার দর্শন করিলাম যা তোমার ব্যবহার যদি বা বাড়ি যাবো মনে মনে করছিলাম আর যেতে মন নাই আমার মায়েরাও আছেন আমার বাবারাও আছেন মনে করুন কোন বাবা একদিন দুদিন তিন দিন বাড়ি ফেরেন নাই কোনো খবর তখনকার মতন তারা তো পকেটে পকেটে মোবাইল ছিল না খবর পায় নাই খুঁজতে খুঁজতে এক জায়গায় পেয়েছে তার ঘরের গিন্নি এক জায়গায় এসে খুঁজে পেয়েছে দুদিন পর সে যদি সত্যিকারের বউয়ের ভালোবাসা দিয়ে থাকে পেয়ে থাকে সত্যিকারের যদি ভালোবাসে তার স্বামীকে যখন সে এসে দর্শন করবে দুদিন পর সে এসে কি বলবে বলুন কেন বলি কেন না ভাত দেবার ইয়ে নয় কেলি মারায় বসাই বলবে যে মানুষটাকে দুদিন দেখতে পাও নাই তিন দিন দেখতে পাও নাই সে কেমন আছে তার শরীর কেমন আছে কিছু খেয়েছে কি না খেয়েছে তাকে সুস্থ করো তাকে শান্ত করো তারপর তাকে জিজ্ঞাসা করো হাগো তুমি কদিন বাড়ি আসো নাই কেন আগে সুস্থ করো কেমন আছে তার খবর না সে খেতে পেয়েছে কিনা সে ফিরতে পেরেছে কিনা সে সুস্থ আছে কিনা তার কোনো বিড়ম্বনা হয়েছে কিনা সে খবর তো তুমি আমার কাছে নিলে না গনসার মা এসেই তুমি কৈফিয়ত করতে লাগলে দেখো আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম আমি বলেছিলাম আমার ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই থাকার কোনো জায়গা নাই আমি পঞ্চাননে আমার ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই থাকার কোনো জায়গা নাই আমি পঞ্চাননে আমি দেখো বাস করি শ্মশানে মশানে শান্তি হয়তো পাবে না তুমি দুরাশা হবে তোমার সংসারের আশা তবুও যখন বাঁধতে চাইছো আমার সঙ্গে বাসা ভোলানাথ যখন বিয়ে করছে তখন কি বলছে দেখো তুমি আমাকে বিবাহ করতে চাইছো গৌরী আমার তো সংসার নাই আমি তো শ্মশানে বাস করি আমার তো ঘর নাই আমার চাল নাই চুলো নাই আমার কিছুই নাই আমার সোনো নাই পাউডার নাই আয়না নাই চিরুনি নাই চুল দাড়ি কাটার পয়সা নাই গায়ে যখন খুব গরম শীত লাগে খানিকটা ছাই মেখে নেই নাকি ভোলানাথ কি মাখে সর্বাঙ্গে ফর্স শরীরের তার ভূষণ বিভূতি ভূষণ
সব জেনেছো, জানার পরে তো আমার সঙ্গে এসেছো। আজকে আমার ভালোবাসার কাছে তুমি পরাজিত হয়েছো গনসার মা। আমাকে একবার জিজ্ঞাসা করলে না, ভোলানাথ ভোলা বলো বলো তুমি কেমন আছো, বলো বলো তুমি কেমন আছো, একবার জিজ্ঞাসা করলে না তুমি, বলো বলো তুমি কেমন আছো। বর্তমান সংসারে আমি আমার মায়েদের জন্য বলছি, বাবাদের জন্য বলছি, আমাদের মায়েরা সংসারে একটা বাবার খবর নেয় না, তার স্বামীর খবর নেয় না, শুধু নিজের চাহিদার কথাটাই জানতে চায়। চাল নাই, ডাল নাই, আলু নাই, পটল নাই, কাপড় নাই, কারেন্টের বিল বাকি আছে, ছেলের টিউশনির পয়সা দিতে হবে, স্কুলের ফিস ভরতে হবে, কোথা থেকে পাবে আমি জানি না। আর যে মানুষটা নিজের একটা প্যান্ট জামা 3 বছর পরছে, নিজের একটা প্যান্ট জামা 3 বছর পরছে, আর প্রত্যেকটা পুজোয় পুজোয় ছেলের জন্য, বউর জন্য, মেয়ের জন্য নতুন নতুন কাপড় কিনছে, যে মানুষটার জুতোটা সেলাই করে করে আর সেলাই ঠিকছে না, সে তার স্ত্রীর জন্য, তার ছেলের জন্য, মেয়ের জন্য নতুন নতুন জুতো কিনে দিচ্ছে, যে মানুষটার রোগের জন্য ওষুধ কেনার পয়সা নাই, স্ত্রীর মুখে কি করে হাসি ফুটবে সেই পয়সায় বিউটি পার্লারে নিয়ে যাচ্ছে, সেই গো বেচারা পুরুষটার কথা কেউ ভাবে না। মা বাবা যখন বৃদ্ধ হয় ছেলের কাছে দাবি করে, তোকে দিতে হবে, তুই ছেলে, আমি পাবো কোথায়, আমাকে হাসপাতাল নিয়েছে, ওষুধ কিনে দে। বউ দাবি করে, ছেলে দাবি করে, মেয়ে দাবি করে, মা দাবি করে, বাবা দাবি করে, সেই স্বামীটার কথা কেউ ভাবে না। সে দিনে 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 শুকিয়ে যায়, অন্তরে অন্তরে মরতে থাকে, যেন বেঁচে একসাথে একটা জীব, যেন মানুষ নয়। গনসার মা, এই শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে ঘরে এনেছিলাম, তোমাকে আমি অন্নপূর্ণা করেছি, তুমি অন্নের মালিক, তাই এমন কথা তুমি আর বলো না, আমার কথা তুমি আর বলো না, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আমার কথা তুমি আর বলো না। তবে আমার তো দ্বিতীয় পক্ষের বউ, আজকে যে বউর সঙ্গে আমার কথা চলছে এটা আমার দ্বিতীয় পক্ষের বউ, নাকি প্রথম পক্ষের বউ ছিল দক্ষ রাজা কন্যা, যাহার নাম নেই, কন্যার নাম সত্যি। প্রথম বিয়ে করার পর তার হয়েছে সদ্গতি, যদিও কেউ হাত তুলবে না, তবু একবার জিজ্ঞাসা করবো এখানে দ্বিতীয় পক্ষ কেউ আছেন নাকি? এটাই গৌর হরি বল। দ্বিতীয় পক্ষে যারা সংসার করছেন তারা খুব সুখী আছেন, কারণ তিলের তেল জলের জন্য আর দোজ বেড়ে বউ পরের জন্য। নিতাই গৌর হরি বল। তিলের তেল মেখে চান করতে যাবেন, গায়ে একটু তিলের তেল থাকবে, তিলের তেল জলের জন্য আর দোজ বেড়ে বউ। আপনি খুব ভালোবাসবেন, দ্বিতীয় পক্ষে যে পুরুষটা বিবাহ করেছেন তিনি তার স্ত্রীকে নিজের প্রাণের থেকেও ভালোবেসে বাসবেন, কিন্তু দ্বিতীয় পক্ষের যে স্ত্রী এসেছেন তিনি, যার জন্য আমাদের কাক চরিত্র আছে। কাক চরিত্রে আমাদের জগতে একটা প্রাণ আছে কাক, একবার যদি তার জীবন সঙ্গী চলে যায় কাক কিন্তু আর দ্বিতীয়বার আর জীবন সঙ্গী গ্রহণ করে না। কাক চরিত্রে বলা হয়েছে, কাক বলেছে প্রথম ভালোবাসা যদি একবার হারিয়ে যায় দ্বিতীয়বারের জন্য যে আসবে সে ভালোবাসার জন্য আসবে না, তার অন্য কোনো উদ্দেশ্য আছে, হয় টাকা হোক না হলে অন্য কিছু হোক। তাই দ্বিতীয় পক্ষের বউ আমার গনসার মা, আমি ভালোবাসলে কি হবে? গনসার মা মুখে নিজে খুব ভালোবাসা দেখায়, কিন্তু ব্যবহারটা দেখলেন তো, এসে একবার জিজ্ঞাসা করলো না যে তুমি কেমন আছো। আমি হাত তুলতে বলছি না না কাকা, ওটা মজা করার জন্য বলি, আবার দেখাই ওইসব না, আমার কাজটা আপনারা করে দিলে হবে। সে বেচারার মুখটা লজ্জা লাগবে তাই করে, আর গান শুনতে আসবেন আমাকে গাল দিতে দিতে বাড়ি যাবে, তারপরে তার যে জিনিস আছে সে তো আমাকে ঝাঁটা পেয়ে আর কিছু চায় না, তাহলে এই কাজ করতে হবে না, একটু রস করে ছেড়ে দাও ব্যাস। কারণ বিদ্যার তুল্য যশ আর সঙ্গীতের তুল্য রস। বিদ্যা যার আছে সে সর্বত্র থেকে যশস্বী, তাই না? স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে, চাণক্য শ্লোকে বলা হচ্ছে রাজা স্বদেশে পূজা পায়, আর যিনি বিদ্যান তিনি সর্বত্র তিনি পূজা পাবেন, তার যশ খ্যাতি প্রসার হবে। তাই বিদ্যার তুল্য যশ আর সঙ্গীতের তুল্য রস। গান গাইলাম, গানে যদি কোনো রস না থাকে, গানে যদি প্রেম না থাকে, গানে যদি রস না থাকে, সে গান মানুষ বেশ শুনে সুখ পাবে না। শুনলাম বটে বেশ, তেমন
মন ভরল না। এই মন ভরাতে গেলে কি চাই? যেমন কাব্য তত্ত্ব চাই, সেরকম কাব্য রস চাই। ওই রস করার জন্য একটু বলি, আমি কাউকে অপমান করার জন্য বলিনি, আর আমি নিজে অপমানিত হওয়ার জন্য বলিনি। তাই শোনো শোনো গণসার মা, তুমি শোনোই আমার বাণী। কেন আমি ঘর ছেড়েছি শোনাবো সে কাহিনী। এটাই আমার দ্বিতীয় পক্ষের বউ। প্রথমবারে বউটা মরে গেল। নারদ আমার বাড়ি আসার বলে, মামা মামি চলে গেল, মামা মামি চলে গেল, মামা একটুখানি বিয়ে করবে না? আমি ভোলানাথ বলছি, আরে বিয়ে কি আর একটুখানি করা হয়? তা নারদ বলছে, বেশ মামা গোটাটাই করো। তা আমি ভোলা বলছি, আরে আমাকে আবার এরপরে কে বিয়ে দেবে? আমার বয়সের গাছপালা নাই, আমার বয়সের গাছপালা নাই, আমি তো বুড়ো। লোকে বলে বুড়ো সিং, আমি তো বুড়ো। তারপর আবার সিং ভাঙা, মানে একবার বউ মরিয়েছে, আমাকে আর কেউ মেয়ে দেবে? নারদ বলছে, মামা আমি একটা সম্বন্ধ করেছি, একেবারে রাজ্যটক। কিরকম? বলে, মামা তোমার যেমন 3টে চোখ, তারও সে মেয়েটাও 3 চোখ, তারও 3টে চোখ। মামা তোমাদের রাজ্যটকে বিয়ে দেবো গো। দ্বিতীয় পক্ষে যা সম্বন্ধ হয় তার গাটা একটু আলু বসতে হবে। আমি বলছি, আরে নারদ আমার সঙ্গে দেবে? দেবে মানে তুমি শুধু হ্যাঁ করো, আমি কথা পাকা করে ফেলেছি। আমি যে বিয়ে করতে যাবো, আমার বরযাত্রী বলে, কেন নন্দী ভিঙ্গি ডাকিনি যোগিনী ভূত পেত নেই, সব বরযাত্রী যাবে। আমি বলছি, আরে আমি যে বিয়ে করতে যাবো, আমার সোনো পাউডার বলে, কেন তোমার শ্মশানের ছাই ভরস। আমি বলছি, আরে নারদ আমি যে বিয়ে করতে যাবো, আমার পালকি কেন? বলে, তোমার বুড়ো এগিয়ে। আরে নারদ আমি যে বিয়ে করতে যাবো, আমার ময়ূরপুচ্ছ ধুতি বলে, কেন? মামা তোমার বাঘঝাল। মামা তুমি বাঘঝাল করে চলো গিরিরাজার ঘরে, আমি মেয়ে দেখে এসছি, মামা বিয়ে করবে তুমি সত্তরে। নারদের কথা শুনে ভোলা পঞ্চানন বিয়ে করতে যাবে, বাঘঝাল পড়ছে জুত করি, আর যত পড়ছে খালি ফস ফস করে খুলে যাচ্ছে, আর শিবের গলায় একটা সাপ আছে। নারদ বলছে, মামা বারবার পড়ছো আর তোমার বাঘঝাল খুলে যাচ্ছে, তুমি এক কাজ করো, সাপটা গলা থেকে নিয়ে কোমরে বেল্টের মতন বেঁধে দাও, তাহলে তুমি যেমন করে লাফাও নাচো যা খুশি করো, ও আর খুলবে না। মিথ্যা কথা। এই ধুতি পড়েছে সব পলেস্টারের মাল, সুতির হলে বলে না পলেস্টার ফস করে না দাঁড়ায়। ভোলানাথের কাছে শিখেছি, বেল্টের মতন বেঁধে দিয়েছি, মাল বাঁধা আছে, আর যতই লাপাই ধুতি খুলবে না। তা নারদের কথা শুনে ভোলা করেছে কি, গলার শ্বাসটা নিয়ে বেল্টের মতন কোমরে জড়িয়েছে, আর ভোলা দেখছে এই সময় মজা মারতে হবে। মামাকে বলছে, মামা তুমি এসো ববম ববম করতে করতে গিরিরাজার ঘরে আমি চললাম পাত্র কর্তা। এই বলে নারদ বনি গেল গিরিরাজার ঘরে। মা মেনকা বরণে ডালা সাজায় জামাইয়ের ভিতরে, জামাই ছাদনা তলায় ধরাবে, শাশুড়ি বরণ ডালা দিয়ে জামাইকে বরণ করিয়ে উল্লু দিয়ে ঘরে তুলে নেবে। মা মেনকা বরণ ডালা সাজিয়েছে, ভোলাকে ছাদনা তলায় উলিয়ে নেবে, বরণ করে নেবে। আমার নারদ তখন তাড়াতাড়ি কি কর্ম করিল, ওই বরণ ডালাতে খানিক ইসুমূল ঢুকিয়ে দিল। ওই ইসুমূলের গন্ধ যেখানে থাকবে, সাপ সেখানে থাকবে না। মেনকা সে খবর জানে না। ভোলা দ্বিতীয়বার বিয়ে করবে, বাঘঝাল করে ছাদনা তলায় শাশুড়ির সামনে দাঁড়িয়েছে, আর মা মেনকা জামাইকে বরণ করবে বলে বরণ ডালা ধরে ওলাইছে, 1 পাক 2 পাক, আর সাপও আস্তে আস্তে খুলছে পাক। গন্ধ ঢুকে গিয়েছে নাকে, সাপও আস্তে আস্তে খুলছে পাক। 1 পাক 2 পাক করতে করতে যে হয়েছে 7 পাক, আর সাপ তখন কোমর ছেড়ে দিয়ে গলাতে হয়েছে 7 পাক। আর গলা সাপ দিয়ে বাঁধা ছিল বাঘঝাল, সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি মেনকা। মা মেনকার সামনে ভোলার বাঘঝালে ফস করিয়ে সবটাই খুলে গিয়েছে। হরি বল হরি বল। একবারে শাশুড়ির সামনে কাপড় খুলে দিগম্বর মূর্তিতে উলঙ্গ হয়ে ভোলানাথ দাঁড়িয়ে আছে। মা মেনকা নতুন জামাইয়ের কি দশা দেখিয়ে লজ্জায় মাথায় ঘোমটা দিয়ে আড়াল করে দাঁড়িয়েছে। আর পদকর্তা দূর থেকে সেই স্বপ্ন, সেই তত্ত্ব বিবেচনা করে পদকর্তা দূর থেকে গান ধরেছে কি, ও মেনকা মেনকা মাথায় দিলি ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিলি ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিলি ঘোমটা, ও মেনকা মেনকা
মাথায় দিলি ঘোমটা ও তো বেছে বেছে করলি জামাই তুই বেছে বেছে করলি জামাই চিরদিনের প্রথম পূর্ণদাসের গলায় শুনলাম বেছে বেছে করলি জামাই চিরদিনের ল্যাংটা লো ল্যাংটা এখন নতুন করে রিমেক করছে গানগুলো নতুন বাউলে ছেলেরা গাইছে বেছে বেছে করলি জামাই ও তো বেছে বেছে করলি জামাই চিরকালের ঘন্টা লো ঘন্টা লো ঘোমটা মেনকা মাথায় দিলি ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিলি ঘোমটা ও সেই দ্বিতীয় পক্ষের বউটাই আমার আরে আমি বড় ভালোবাসি তবু সংসারটা ছেড়ে দিয়ে গাছতলা আসে আর কিসেরই কারণ আমি দেব বিবরণ ঘর ছেড়িয়া কত পুরুষ তাদের হয় যে মরণ আমি তখন গাছতলায় বসে আছি আমার মতন ঘটনা যদি আপনাদের ঘটতো কেউ বিষ তেল খেত নাইলে গলায় দড়ি দিত লাইনে রেলে মাথা আমি একদিন ভিক্ষে করি বাড়ি ঢুকছি আমি ভিক্ষে করে বাড়ি ঢুক কেন বাড়ি থেকে পালিয়ে এসেছি আপনারা শুনুন আমি বলা না আমি ভিক্ষে করে বাড়ি ঢুকছি আমি দেখছি আমার বাড়িতে কে নাকে সুরে খুব কাঁদছে আমার বাড়িতে নাকে সুরে খুব কাঁদছে কান্নাটা আমার কানে আসছে আমি সুর করে বাড়ির কাছে গিয়ে বাদ দরজার আড়ালে দাঁড়িয়ে কান লাগিয়ে শুনছি তা দেখছি একটা মেয়ে মানুষ খুব কাঁদছে আর একটা পর পুরুষের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদছে আমার কি স্বপ্নার হইল গো আমি এই জীবন আর সইতে পারছি না গো এই জীবনটাই আমি যা হোক করে চালাইছি গো পরের জীবন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গো এর পরের জীবনে যেন তুমি আমাকে কাজ ছাড়া করো না গো আপনারা বাড়ি ঢুকে যদি কেউ দেখেন আপনার বউ এই কাজ করছে আর বাড়ি ঢুকবেন ও মা ঢুকবে কেউ বাড়ি আর আমি যদি বাড়ি ঢুকে দেখি আমার গিন্নি অন্য একটা পুরুষের গলা ধরে কেঁদে কেঁদে বলছে এই জীবনটা যা হইলো পরের জীবনে তুমি আমাকে কাজ ছাড়া করো আর বাড়ি ঢোকা যাবে আমি এই কথাটা শুনতে পেয়েছি মশাই খুব সত্যি কথা বলছি আবার সে পুরুষটা আবার আমার গিন্নির চোখে জল মুছে দিচ্ছে চোখে জল মুছে দিয়ে গিন্নি কি বলছে পরজনমে তোমার লাগিয়া শূন্য রাখিব মোরে হিয়া প্রিয়া শূন্য রাখিব মোর হিয়া শূন্য রাখিব মোর হিয়া মোর জনমে তোমার লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া প্রিয়া শূন্য রাখিব আমি শুনলাম আর মুখ দেখলাম টক 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 করে বাড়ি ছেড়ে পালিয়ে এলাম এসে মনের দুঃখে আমি গাছ তলাতে বসে রয়েছি কাকা কাকিমা যদি এমনি করে তুমি বাড়ি আর ঢুকবা হয় গলায় দড়ি দেবে না বিষ খাবে আমি তখনও বেঁচে আছি গন শর্মা তাই আমি বাড়ি যাব তুমি আমাকে বলো সেই পুরুষটা কোন জন্য যার গলা ধরিয়েছিলে পরের জন্মে তোমায় বিয়ে করিল বললো কাব্য সভাস্থলে সেই পুরুষটা কোন না যার গলা ধরে তুমি এইভাবে কেঁদেছিলে যে পরের লীলাতে এসে তোমাকে বিবাহ করছে বলে দিয়েছিল কথা দিয়েছিল তোমার জন্য আমার হৃদয় খালি রাখছি এরপরে আমি তোমাকে বিয়ে করে তুলব আমার ঘর সেই পুরুষটা কোন পুরুষ যার গলা ধরেছে পরের জন্মে তোমায় বিয়ে করে নিয়ে সেই কোন জনা পুরুষখানা করবে আলোচনা
শুনলে পরে মনে আমার পাবে সান্ত্বনায় আমার হবে না গো দেখো আর মনেই জানা মানা তুমি করিবে আলোচনায় আজ সবার হবে জানা শুনবে গানে খানা এই রকম কথাই আমি তোমার কাছে গাই অবশ্যই শুনলে কথা বাড়ি ফিরবো নইলে বাড়ি যাব না বাড়ি যাব না ওগো শোনো তুমি গণেশের মা নইলে বাড়ি যাব না গণেশের মা নইলে বাড়ি যাব না প্রথম কথার হিসাব দিয়ে দিই তুমি বাড়ি থেকে পালিয়েছো কেন বাড়ি চলো আমি পালিয়েছি তার কারণ এই আর বাড়ি যাব সেই মানুষটা যার গলা ধরে কাঁদলে সে কে আর পরে তোমাকে সে বিয়ে করলো সেটাই বাকি যদি উত্তরে দিতে পারো শোনাই আমার বাণী শোনো শোনো তত্ত্ব কথা শোনো শিবানী আমি যে কথাগুলো বললাম ভাববেন না আমি আর কি মারছি শাস্ত্রের ভিতরে সন্ধান আছে যারা শাস্ত্রজ্ঞানী মানুষ আছেন তারা জানেন এই শিবানী এই তত্ত্বের ভিতরে একটা হিসাব আছে ওটাই প্রথম কথা তোমার কাছেই করলাম নিবেদন ভাবের ঘরে যাবো এবার করাবো শ্রবণ দ্বিতীয় কথা খানায় আমি শুনতে পাই বলছে আমার ও শিবানী বলো না আমায় করো পাঁচ মুখে হরি না করো পঞ্চমুখে হরি নাম 16 অক্ষর 32 অক্ষর নাম আমার কাছে জিজ্ঞাসা করে আমি শুনিলাম আচ্ছা এই 16 নাম 32 অক্ষর এটা মর্তধামে কবে এসেছে ওই 550 বছর আগে নাকি গৌরাঙ্গ মহাপ্রভু আসার পর 16 নাম 32 অক্ষর এসেছে আর শিব কবে থেকে জপছে তাহলে তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো ভোলা তুমি 16 নাম 32 অক্ষর জপছো শিব শিবানী বিষয় ধরে আজকে দাঁড়িয়ে আসার পরে আমি ভোলা দিচ্ছি প্রকাশ করে শিব যখন সে নাম জপ করে তখন কি 16 নাম 32 অক্ষর এসেছিল ধরার পর তাহলে হিসাবে কেমন গোলমালে লাগিছে বলছো কথা তুমি দর্শের কাছে আসলে এদের বুদ্ধি খুব বেশি তো তীক্ষ্ণ বুদ্ধি বুদ্ধিমতী হয় নারীরা আর কি আমার গণেশের মা এইরকম বুদ্ধি করে আমাকে কায়দা করবো বলে এইরকম প্রশ্ন করছে কিন্তু তোর যে তলা ফাঁক হয়ে যাচ্ছে সে জ্ঞানটা হচ্ছে আগেকার দিনে মায়েরা ছোট ছোট বাচ্চা মেয়েরা বড় কাপড় তো থাকতো না একটা ফেরানি পড়তো ফেরানি বলে যে গামছার থেকে একটু ছোট তবু বড় নয় 9 বছরে গৌরী দান 9 বছরের মেয়ের বিয়ে হতো 7 বছরের মেয়ের বিয়ে হতো সে তো শ্বশুর বাড়ি জানতো না বাপের বাড়িতেই বেশি থাকতো এখন শ্বশুর বাড়ির লোক খবর নিতে আসতো বাবার বাড়ি অনেক সময় সে তো 9 বছরের মেয়ে এসেই করছে সে ধুলো খেলা করছে তাই এইরকম শিবানী 9 বছরে বিয়ে হয়েছে গৌরী দান শিবানী একটা ফেরানি পরিয়ে এই নামদিকটা একটা ফেরানি পরিয়ে পাড়ার বন্ধু বান্ধবের সঙ্গে ধুলো খেলা করছে আর হঠাৎ করে শিবানীর ভাসুর স্বামীর দাদা ভাদর বউর খবর আনতে গিয়েছে আমার ভাদর বৌমা কেমন আছে দেখি এই বলে ভাসুর গিয়েছে বৌমায়ের খবর আনতে আর 9 বছরের বৌমা সে একটা ফেরানি পরিয়ে পাড়ার মেয়েদের সঙ্গে ধুলো নিয়ে খেলা করছে পাশে থেকে উল্লাসী পিসি তাড়াতাড়ি গিয়ে উল্লাসী পিসি গিয়ে তার ভাইজিকে বলছে হলো বাড়ি আইলো কেন আলি আর তোর ভাসুর আসছে আর ভাসুর হঠাৎ করে কিন্তু কাছে চলে গেছে বলো তোর ভাসুর আসছিল বলো ভাসুরকে দেখে মাথায় শান কাটলো ঘোমটা দিলো আসে বৌমা তো বোঝা যাচ্ছে একটা ফেরানি ঘোমটা দেবে কি সে ভাসুরের মান রক্ষা করতে গিয়ে ফেরানিটা খুলে মাথায় দিয়েছে কেমন করিয়ে ভাসুরের মানে রাগে ভাসুরের মান রাখতে গিয়ে মাথায় যে ঘোমটা দিচ্ছে হিসেবে তো নিচে ভাগ হয়ে যায় কথা বলছি তো কদিনের কথা ভোলা কবেকার কথা কেবি বোঝে না কেবি বোঝে না আমি বুঝিয়ে দেব কবির জানে বোঝে না
ষোলো নাম 32 অক্ষর, যেটা মত্ত ধামে এলো। গৌরী লীলা যখন আমাদের চালু হয়ে গেল, আমাদের বাউল এসে গানগুলো গায়। কালকে বাউল হবে, পরশু বাউল হবে, আপনারা শুনতে পাবেন। এই হরিনাম কে আনলো নাকি? হ্যাঁ, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হল মাইয়া। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। ষোলো নামে 32 অক্ষর নামের মালা খানা, যেটা গৌরী হরি এনে দিলেন অনেকেরই জানা। কি ভাই আছে নামের মাঝে, নামে কি ভাই আছে নামের মাঝে, শুনলে কিছু কাজে লাগবে, শুনলে কিছু লাগবে কাজে। বলিয়া সবের মাঝে সোতায় আছে মধুর সাজে, মন মাঝে আনন্দ লেগেছে। এই হরি নামের কথা খানায় আসরে এসেছে। বিভিন্ন মহাজন বিভিন্ন ভাবে এই 16 নাম 32 অক্ষরের ব্যাখ্যা দিয়েছেন। বিভিন্ন মহাজন বিভিন্ন ভাবে এই 16 নাম 32 অক্ষরের ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে দুটো পুষ্প চয়ন করে আপনাদের চরণ আমি নিবেদন করতে চাই। দাপর যুগের লীলার মাঝে শ্যাম রাখালের রাজে, যুগে যেরকম গতকাল একটু আলোচনা করেছিলাম রাসমঞ্চের কথা। দাপর যুগের উত্তম লীলা, ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে রাস করবেন। রাসের কুঞ্জ সাজিয়েছেন ব্রজের ব্রজগোপীরা। প্রত্যেকটা গোপী কুঞ্জে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ, প্রত্যেকটা গোপী কুঞ্জে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ যত সখী আছে, ব্রজ সখী এবং রাধারানী, প্রত্যেকের সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ রাসের বিহার করছেন সমভাবে, সমান ভাবে। সখীর সঙ্গে যে বিহার করছেন, প্রতি সখীর সঙ্গে সেই বিহার করছেন, রাধারানীর সঙ্গে সেই সমভাবে বিহার করছেন। হঠাৎ করে রাধার মনে জেগে গেল মান, সবার মতো ব্যবহার করেছে ভগবান। বর আর বরযাত্রী তো সমান হয় না, হয় নাকি? হ্যাঁ, বরযাত্রীর যে আদর হবে বরের আদর কি সেই রকম হবে? তা তো হওয়া উচিত নয়। আর এই প্রেমের মাঝখানে মান কিন্তু সাপের গতি, কখন যে মান জেগে যাবে জানা বড় দায়, বোঝা বড় মুশকিল। তাই রাধারানী যখন দেখছেন আমি রাধারানী, আমার সঙ্গে গোবিন্দ যে বিহার করছেন, সখীদের সঙ্গেও সেই বিহার করছেন। অর্থাৎ বরের সঙ্গে যে সম্মান, বরযাত্রীর সঙ্গে সেই সম্মান, পার্থক্য কিচ্ছু নাই। কিন্তু আমি হলাম রাধারানী, কৃষ্ণ প্রেম শিরোমণি, আমার সঙ্গে আলাদা তো হবে, সখীদের মতো কেন আমার হয়ে যাবে? সখীর সঙ্গে আমার তার পার্থক্য থাকলো না। গোবিন্দ আমার অপমান করছেন, এই কথা ভেবে রাধা কি কর্ম করিল? রাস মঞ্চ ছেড়ে রাধা রাস ভেঙে চলে গেল। রাস মঞ্চ ছেড়ে দিয়ে মান করে রাধারানী বেরিয়ে চলে গেছে। আর যার সঙ্গে যেভাবেই রাস করা হোক না কেন, গাছের ডালে, গাছের ফুলে, গাছের ফলে,
যত বসেই আনন্দ করা হোক, গাছের গোড়াটা যদি না থাকে আর তো আনন্দ হবে না। তাই রাধারানী যেই রাসমঞ্চ পরিত্যাগ করেছেন, আর সঙ্গে সঙ্গে গোবিন্দের রাসে ভঙ্গ হইয়াছে। আমার গোবিন্দের রাস ভঙ্গ হইয়াছে। যদিও মহাজন বলেন গোবিন্দের প্রেম নিষ্কাম প্রেম, বৃন্দাবনের প্রেম নিষ্কাম প্রেম। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি শাস্ত্রের মাঝখানে রাধারানী যখন রাসমঞ্চ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, তখন গোবিন্দ রাধা অন্বেষণে যাচ্ছেন, রাধাকে খুঁজতে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? অনঙ্গ সরাহত, অনঙ্গ সরাহত শ্রীকৃষ্ণ রাধারানী অন্বেষণে রাসমঞ্চ পরিত্যাগ করছেন। রাধাকে খোঁজার জন্য কৃষ্ণ রাসমঞ্চ পরিত্যাগ করছেন। কোন কৃষ্ণ? অনঙ্গ সরাহত। অনঙ্গ বলতে যার কোনো অঙ্গ নাই, যে সমস্ত অঙ্গকে না চায়, সেই অনঙ্গ হলো কামের একটা নাম। তাই কামের মান লেগেছে কৃষ্ণের বুকে। অনঙ্গ সরাহত শ্রীকৃষ্ণ রাধা অন্বেষণে রাসমঞ্চ পরিত্যাগ করছেন। আবার কোন জায়গায় বলা হচ্ছে বৃন্দাবনের প্রেম কামশূন্য প্রেম। তাই অনঙ্গ সরাহত ব্যয় অজার হবে তনু মন জর জর এখানে কিন্তু প্রচ্ছন্ন ভাবে কামের ইঙ্গিত করা হয়েছে। ব্যয় অজারবে কথাটাকে যদি ভাঙা হয়, ব্যয়স, ব্যয়স কে না কাকের শুদ্ধ নাম হচ্ছে ব্যয়স। ব্যয়স মানে কাকের নাম, কাক। আর অজা বলতে ছাগল, আপনারা অনেকেই জানেন। ব্যয়স অজা রবে, রব মানে কাকের রব, আর অজা বা ছাগলের রব। রব বলতে ডাক। কাক কি বলে আওয়াজ করে, আর ছাগল কি বলে আওয়াজ করে? কাক কি বলে? কা কা, কাকের আওয়াজ কা, কাকের রব কা, আর ছাগল মা। ব্যয়স অজারবে কা মো, কা মো, ব্যয়স অজারবে তনু মন জর জর। এখানে কামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা এই গৌর হরি বল, আমি ক্ষুদ্র মানুষ, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই তত্ত্বগুলো আসলে আনছি। তাই অনঙ্গ সরাহত শ্রীকৃষ্ণ, আবার ব্যয়স অজারবে। তাই অনঙ্গ সরাহত কৃষ্ণ ধন রাসমঞ্চ পরিত্যাগ করিয়া রাসমঞ্চ পরিত্যাগ করে রাধা অন্বেষণ করতে গিয়ে দেখছেন রাধারানী যমুনার তীরে আধো নয়নে বসে আছেন। আনত নয়ন, মাটির দিকে নয়ন করে মান করে মনের দুঃখে বসে আছে। রাধার ভাঙাইতে মান, সেদিন কৃষ্ণ ভগবান এই নামের মালা করিলেন দান। একটা মালা দান করলেন, নানা ফুলে তৈরি করলে তবে মালা হয়, একটা ফুলে তো মালা হয় না। তাই মালা করিলেন দান। কিসের মালা? এই নামের উপর ফুলের মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মালা রাধারে গলায় আলা করে দিল। রাধারানীর আস্তে আস্তে মান ভেঙে গেল। রাধা কয়, হে মধুসূদন, ওগো রাধা বিহারী, এ মালা কিসের মালা একটু বলো, প্রকাশ করি। বলে, নামের ভিতর ভরাই আছে বৃন্দাবনের গোপন ভজন। এই নামের মাঝে ভরাই আছে বৃন্দাবনের গোপন ভজন। কলিযুগের জীব জপ করবে নামে মনেরই মতন। তাই সাধ্য সাধন তত্ত্ব এই নামের ভিতরেই আছে, যেটা মহাপ্রভু বলেছিলেন রাই রামানন্দের কাছে। সাধ্য সাধন তত্ত্ব গোপের গোপর ভজন, ব্রজের গোপন ভজন নামের মাঝেই পাই। এই নামের মালা দিয়েছিলেন গোবিন্দ গোপন ভজন কি না? 4টে রাম, 4টে কৃষ্ণ, 8টা হরে। আমাদের মহাজন বলছেন এখানে 8 হরেকে 8 সখীর ভাব ধরা হচ্ছে। অষ্টসখী রাধারানী, অষ্টসখী, অষ্টনায়িকা। বিপ্রলব্ধা, বাসসজ্জিকা, খণ্ডিতা,
অষ্টনায়িকা আছে, অষ্টনায়িকা, অষ্টসখী। এই 8খানা সখীর 8টা ভাব, 8টা সখীর খুব হিসাবের কথা বাবা, 8টা সখীর 8 রকমের ভাব ধারণ করেছেন কে? একা রাধারানী। অষ্টসখীর ভাব ও সমন্বিতা রাধারানী। আর 4 প্রকারের নায়ক, ধীর, ধীরাত্মক, ধীর ও ললিত, এইভাবে 4 রকমের 4 প্রকার নায়ক আছে। 4 কৃষ্ণ হচ্ছে 4 ভাবের নায়ক। আর 4 প্রকারের রমণ আছে। রাম হলো রমণ কর্তা, তাই কৃষ্ণ 4 ভাবের নায়ক হয়ে 4 প্রকারের রমণ করছেন অষ্টসখী ভাব ও সমন্বিতা স্বয়ং রাধারানীর সঙ্গে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে ব্রজের ভাব, এই হচ্ছে ব্রজের গোপন ভজন, এই হচ্ছে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একা রাধারানী অষ্টসখী ভাবান্বিতা, অষ্টভাব অষ্টনায়িকা ভাবান্বিতা, 4 ভাবের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, 4 প্রকারের রমণ রাধারানীর সঙ্গে সংগঠিত হচ্ছে। হৃদয় গৌর হরি বল। এর থেকে ভেঙে আর কিছু বলা যাবে না, হরি বলে হরি বলে হরি বলে বলে। তাই রাধে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তোমার ভাবের ঘরের জবাবে দিলাম, জবাব নিয়ে তুমি ধুয়ে খাও গা ভাবের ঘরে। ব্যবসার কথাটা প্রথমেই বলে দিয়েছি, ভিক্ষে কেন করি। আর সাপগুলো আছে আমাকে ভালোবাসে, সবাই তো আর সাপ রাখতে পারে না পুষে। সাপ গলায় রাখাও তো ঠেলা আছে। আমি বিষ খেয়েও হজম করতে পারি, গলাতে সাপও রাখতে পারি, ডুকডুকি বাজাইতে পারি। আর আমার নাচ এমন নাচ, আমি শিঙা ফুঁকে দিয়ে যখন নাচবো, এই ব্রহ্মাণ্ড, নিতাই গৌর হরি বল, এই ব্রহ্মাণ্ড আর থাকবে না। সংহার কর্তা আমি ভোলানাথ, দেব আদিদেব মহাদেব। এই শিঙা ফুঁকে দিয়ে যখন রুদ্র রূপ ধরে ভোলানাথ নৃত্য শুরু করবে, এই ব্রহ্মাণ্ড সেদিন যে শব্দে শুরু হয়েছে সেই শব্দই শেষ হয়ে যাবে। অ উ ম, এই শব্দেই শেষ হয়ে যাবে। এই ব্রহ্মাণ্ড শেষ হবে, আবার নতুন ব্রহ্মাণ্ডের সৃজন হবে, আবার নতুন জীব আসবে, আবার নতুন করে চলবে লীলা, গোবিন্দের লীলা, গোবিন্দের খেলা। তাই আমি সাপটা নিয়েছি গলায়, অনন্ত বাসুকি। কেউ বলে সমুদ্র মন্থনের সময় যখন বিষ হলাহল, কালকুট হলাহল বাসুকির থেকে আসলো, সেই হলাহল আর কেউ তো নিতে পারলো না। সেই হলাহল নিয়ে জগৎকে শান্ত করলো কে? ভোলানাথ। জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে বাসুকির হলাহলের জন্য, সেই হলাহল ধারণ করলেন কণ্ঠের মাঝখানে স্বয়ং ভোলানাথ। সেদিন থেকে নাম হলো নীলকণ্ঠ। আর ভালোবেসে ওই বাসুকিকে সেদিন এই গলাতেই আশ্রয় দিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বাবা, ওই সাগর মন্থন করলে আগে ভোলা যদি না হইতে পারা যায়, এবার ঘরের ভেতরে যায়, ভোলা না হইতে পারলে সাগর মন্থন করা যাবে। কারণ মন্থন যখন হচ্ছে, সাগর প্রথমেই উঠছে কালকুট, অমৃত আসবে শেষকালে। প্রথমে কালকুট আসবে, বিষ। নিতাই গৌর হরি বল। সেই বিষ খেয়ে যে হজম করতে পারবে, সে তো খানিকক্ষণ মন্থন করবে। তার কিছুক্ষণ পরে আসবে বারুণী মদ্য। সেই মদের নেশা যে হজম করতে পারবে, সে আর খানিক মন্থন করবে। আর মন্থন যখন শেষের দিকে আসবে, বিষ মদ যখন সব হজম হয়ে যাবে, তখন শেষকালে আসবে ধনন্তরী, নিয়ে আসবে কি? অমৃত। আর সেই অমৃত পান করলে সে কি হবে? মৃত্যুঞ্জয়, তার আর মরণ হবে না। তাই কালকুট আসবে। কালকুটের পর কি আসবে? সুরভি আসবে, কামধনু আসবে, উচ্চসভা আসবে, ঐরাবত আসবে, পারিজাত আসবে, রম্ভা আসবে, বারুণী আসবে, 14খানা আসবে বাবা। বারুণী আসবে, কৌস্তব মণি আসবে, মহালক্ষ্মী আসবে, শেষকালে আসবে অমৃত।
তাই মন্থন শুরু করলেই কিন্তু প্রথমেই অমৃত পাওয়া যায় না। এই মন্থন তত্ত্ব যারা বোঝার চেষ্টা করছেন বা বুঝতে চাইছেন তারা ভালো করে অনুভব করুন। প্রথম মন্থন করতে গেলেই প্রথমে পাবো বিষ, আর সেই বিষ হজম না করতে পারলে আমার সঙ্গে সঙ্গে মরণ হবে, সঙ্গে সঙ্গে মরণ হবে। ভোলানাথের কাছে এটা শিখতে হবে। সঙ্গে মরণ হবে। যে তপস্যা, যে সিদ্ধি, যে বিদ্যা অর্জন করেছিলেন ভোলানাথ, শুক্রাচার্যের মধ্য দিয়ে জগতে প্রকাশ করেছিলেন মৃত সঞ্জীবনী, মরাকে বাঁচিয়ে রাখার বিদ্যা। পরে পরে যদি সময় পাই সেই তত্ত্বের আলোচনা চলবে। শিব কোথায় আছে, কোথায় তাকে দেখা যায়, ওই মন্দিরে শিব আছে নাকি এই মন্দিরে শিব আছে, সে শিব কোথায় আছে, এই তত্ত্ব একে একে হইবে প্রকাশ। পরের আসরে যদি পাই অবকাশ, ওই আমার গণেশের মাধ্যমে শুনে চলো, আমার কাছে যাহা তোমার জানাই বলা গেল, সব তত্ত্ব দিলাম আমি আসরে প্রকাশ করি। এইবার তোমার কাছে কিছু জিজ্ঞাসা, তুমি যেমন গণেশের বাবাকে জিজ্ঞাসা করেছো আমার কথার উত্তর কোনটা দেবে, আমি বাড়ি চলে যাবো তোমার পেছনে পেছনে টুক 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 করে। একবারে তোমার আমার একবারে বাধ্য স্বামী হয়ে তোমার পেছনে পেছনে আঁচল ধরে আমি বাড়ি চলে যাব। তবে আমার কথার জবাব কোটা দিতে হবে। এক নম্বর কথা আমি বলেছি, যে পরপুরুষের গলা ধরে কাঁদছো সেই পরপুরুষকে পরের লীলায় তোমাকে বিয়ে করেছে, কিভাবে তোমাকে বিয়ে করলে, তুমি কেমন করে বিয়ে করলে, সে তারা দিতে নাই বা এক নম্বর জবাব। এবার পরের কথায় যাবো আমি, গণেশের মাস সমগ্রে পরের কথা যাবো আমি। রাখিব তোমার গো জিজ্ঞাসায়, আজ শিব দুর্গা পালাখানা চলে দুজন আলোচনা, আপনাদের হবে জানা, গণেশের মা জানাইয়া যাবে, দুর্গা নামের তত্ত্বখানা প্রকাশ হয়ে যাবে। ওনার একটা নাম দুর্গা, যিনি দুর্গতি নাশ করেন তিনি হচ্ছেন নাকি, দুর্গতি যিনি নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা। আর দুর্গতি নাশ করেন যিনি, আমরা মর্তধামে নরনারী যারা আছি আমরা মায়ের চরণে প্রণাম করি, মায়ের কাছে অনেক কিছু চাই। হ্যাঁ, ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, মায়ের কাছে গিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে বলি, মা দুর্গতি না আসেনি, দুর্গা মা আমার ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, মা আমি বুকের রক্ত দিয়ে তোর পূজা দেবো, মা তুই আমার ছেলেটাকে বাঁচিয়ে দে। মায়ের কাছে আমরা বুকের রক্ত দিই, মা দুর্গতি নাশেনি, আমাদের দুর্গতি নাশ করবে, রক্ষা করবে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, এরপর থেকে আর মা দুর্গার কাছে কিছু চাইতে যাবেন না, কারণ ওর দেবার ক্ষমতা কিছুই নাই। আচ্ছা মা, আপনার ছেলের অসুখ ভালো করার জন্য আপনি মা দুর্গাকে মানত করছেন, আপনার ছেলে ভালো করে দেবে মা দুর্গা, তা মা দুর্গার বড় বেটা নাম যার গণেশ, মা কেন তার মাথাটা রাখতে পারিল না, পরের ছেলের মাথা বাঁচিয়ে দেবে। ওমা গণেশ যখন হয়েছিল মল গণেশ, মায়ের গায়ের ময়লা থেকে হয়েছিল, তা মল গণেশের মাথা তো এমন ছিল না, আমাদের শাস্ত্র যা বলে। ওমা তুই যে লোকের ছেলের মাথা বাঁচাবি, তোর ছেলের মাথাটা রাখতে পারলি না, এ ভাওতাবাজির ব্যবসা করবি না, পাচন্দির ওই আমতলার বাগানে বাস স্ট্যান্ডের পাশে আমাদের নবদ্বীপের এক বাঙাল বাচ্চা মাইক লাগিয়ে দিয়েছে, টোটোতে নিজে বড় একটা টুপি পরিয়ে চুল বাজানোর ব্যবসা করছে, চুল বাজাবে, চুল ভালো হবে, চুল পাকিবে না, চুলের ওষুধ বিক্রি করছে, মাল ভালোই কামাইছে। আমি বাসের ট্রেনে গান করি, তখন বাস স্ট্যান্ডের পাশে বাগানে বসে আছি, আমাদের দল আসবে, বাস আসবে, আর হঠাৎ করে বর্ধমান বহরমপুর বাস দারুণ স্পিড, একবারে 70-80 স্পিডে হুশ করে চলে গেল, আর ফস করে দেখছি ভদ্রলোকের মাথার টুপিটা খুলে, আর তার এক মাথা চুল টাক ভর্তি, এক মাথা চুল, শালার মাথায় চুল নাই। আসলে লোকের মাথায় চুল গজাবো বলে ওষুধ বিক্রি করছে বসে বসে,
টুপিটা নিয়ে মাথায় দিয়ে তখন বলে আরে ভাই কাছে কি আমি দাঁড়িয়ে বলে আরে ভাই এই ব্যবসা তো তুমি দারুণ ধরেছো, তুমি লোকের মাথায় চুল বার করবে তোমার কই? দাদা বললেন না বললেন না দুটো করি গমিয়ে খাচ্ছি। মা দুর্গা তুই যে লোকের ছেলের মাথা মাচাবি তোর ছেলের মাথা না রাখতে পারবি না। তো কেমন করিয়ে দুর্গতি না আশা করিবি, কেমন করিয়ে দুর্গতি না। এই গেল দুই কথা, তিনের কথাই যাই। বলো বলো গণেশের মা বলো নাই আমার, তোমাকে দেখে কলি যুগের মেয়েরা তাদের এমনি দশা হইল। আমার এই গণেশের মা একবার আমি থাকতেও গণেশের মা বিধবা হয়েছিল। আমি যখন সতীকে বলছি বাবার বাড়ি যেও না, স্বামী অনুমতি ছাড়া নিমন্ত্রণ ছাড়া কোন বাড়ি যেতে নাই, আমাকে তখন বলছে আমি কে জানো, আমাকে এক এক করে রূপ দেখাইছে 10 মহাবিদ্যা, কালী তারা সিদ্ধবিদ্যা, সরস্বতী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা চবিদ্যা, বগলা চতুমাবতী মহাবিদ্যা, মাতঙ্গী কমলাত্মিকা, এতা 10 মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিদা। কালী দেখাইছে, তারা দেখাইছে, সরস্বতী ভুবনেশ্বরী ছিন্নমস্তা বগলা ধূমাবতী। আমি শেষকালে পায়ে ধরে বললাম মা মা তুই আয় মা, তুই বাবার বাড়ি যা মা। আমি আর বউ না বলে মা বলতে লাগলাম, এই আর উপায় নাই, বউ বলে এখানে আটকানো যাবে না, মা তুই বাবার বাড়ি চলে যা। তা মা তা গণেশের মা, হ্যাঁ মা না অনেকেই মা বলে এসে, স্বামীকেও বাবা বলে আবার স্বামীও মা বলে, মাঝে মাঝে বলে। তো আমি আজকে জিজ্ঞাসা করছি গণেশের মা, আমি থাকতে ওই ধূমাবতী হয়ে তুই বিধবা শাসন, তোর ঘাড়ে দুটো বাহন বসে আছে কাক, হ্যাঁ হাতে তোর কুলিও, যেটা পাঁচ রাখছিস সেটা ফেলে দিচ্ছিস, আর যেটা ফেলার দরকার সেটা তুলে রাখছিস, আর স্বামী থাকতে সাদা থান করে বিধবা সাজছিস। আর তোকে দেখে কলিযুগের মেয়েগুলো বউগুলো বলছে শিবের বউ যদি বিধবা সাজতে পারে আমরা কেন সাংঘাতিক করবো? কিছুই বলার নাই। আমার গিন্নি যদি না পড়ে আমি কি বলবো? শিবের বউ সে যদি বিধবা সাজতে পারে, তুমি কোন হরিদাস পাল তাই আমাকে এই সিঁদুর পরতে হবে, শাঁখা নিতে হবে? শাঁখাও নাই, সিঁদুরও নাই, আলতাও নাই, লাল পিড়ে শাড়িও নাই, শতবানা বিদ্যমানা ধবধবানা অথবা বোঝার কোনো ওয়াগ নাই। যদি বা কারুর আছে সিঁদুর সোজা নাই, বাইপাসে টুকুস করে ঠেকানো আছে, বাজারে গিয়ে সিঁড়িতে ঘুরিয়ে দেবে, আই বলো না বিধবা বোঝার কোনো ওয়াগ। হইল কি করে? ওই শিবানী আমার গণেশের মায়ের দিকে হইল। বল গণেশের মা, কেন স্বামী থাকতে সেদিন বিধবা হলি? ওরে জগতে কি ভাবে দেখিয়ে গেলি, এই গেল তিনি কথা। তিনি কথা মোটেই ভালো নয়। আর একখানা কইব কথা, নারীকে সংশয়। কালী তারা সিদ্ধবিদ্যা, সরস্বতী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা। এই যে ছিন্নমস্তা, আপনারা অনেকেই দেখেছেন মা কালী নিজের হাতে নিজের মাথা কেটে ধরে আছে, আর সেখান থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, আর কেউ কেউ খাচ্ছে, আমি নাম করব। আমার নিজের মাথা, গণেশের মা তো নিজের মাথা সেদিন নিজে কাটলি কেন? নিজের মাথা নিজে কাটলি কেন? কোন প্রয়োজনে সেদিন নিজের মুন্ডু কোন প্রয়োজনে সেদিন নিজের মুন্ডু করো নাশ? আজ কাব্য সভার মাঝে তোমার জানাও ইতিহাস, চারি কথার তত্ত্ব যখন আমার জানা হবে, এই গণেশের বাবা শ্বশুর করে বাড়ি চলে যাবে, নইলে ঘরে আজকে আমি যাব না, যাব না। গণেশের মা একটুখানি করো আলোচনা, তাই প্রথম পালায় অল্পে অল্পে বেশি ভালো নয়।
ছেড়ে দিয়ে যাবো আমার ভাবের এই অভিনয়। প্রতিপক্ষ পাল্লাদারে আসরে আসিবে, আপনাদের দেওয়া গানের ভাব ধরিয়ে নেবে। এমনি করিয়ে দুইজনাতে গিয়ে যাবো গান, সিদ্ধান্ত 16 জানা করিয়ে যাবো গান। এই কবি গান আমরা বড়ই ভালোবাসি, ঘুরিয়ে ঘুরিয়ে দেশে দেশে তাই বারে আসি। এইবার বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। আমার পর্ব এইখানেতেই আমি দিলাম ছাড়ি। মায়েরা করুন হলুদ ধ্বনি, বাবারা বলুন হরি। এতক্ষণ যা কইলাম বউকে তো চটাইতে হবে না, বুকে পা দিয়ে দাঁড়াবে। এই দুর্গার পরেই আসবে মা কালী, তলায় ফেলে বুকে পা দিয়ে দাঁড়াবে। বেশি চটাইলে হবে না, তাই একটুখানি মায়ের ভজনে যাই। হরি রে দানা রে না না, হরি রে দানা রে না না, আরে সুপার সাউন্ড, খুব ভালো হচ্ছে। বল মাসে মায়ার কত কাজ, বল মাসে আর কত কাজ আমি করব ভাবে বেচা কেনা। বল মাসে মায়ার কত আমি করিব ভাবে বেচা কেনা। বল মাসে মায়ার কত চাকে না, মাসে মায়ার কত তোর বাবে চাকে না, মাসে মায়ার কত তোর বাবে চাকে না, মাসে মায়ার কত আমার দেনায় দেনা, আমার দেনায় 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 ফিরে নিল মা, আসলে উসুল হলো না। আমার দেনায় দেনায় ঘিরে নিল মা, আসলে উসুল হলো না। মায়ের কাছে গিয়ে আমরা তো মাকে কিছু দিতে যাই না, মায়ের কাছে শুধু চাইতে যাই। মায়ের কাছে গিয়ে কি বলি, মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি। ধন দে, যশ দে, পুত্র দে, বিদ্যা দে। মা আমাকে দে, আমার নাই, আমাকে দে, আমাকে নাই, দে নাই দে নাই করতে করতে পড়ে গেলাম দে নাই, দে নাই দে নাই করতে করতে পড়ে গেলাম দে নাই। আমরা তো দেবার খবর নাই, শুধু বলি নাই আমাকে দে। মন্দিরে প্রণামী বাক্স থাকে না, প্রণামী বাক্স আপনাদের মন্দিরে আছে কিনা জানি না। মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে, 3 দিক ঘেরা থাকে, সামনে একটা কাঁচ। সামনের দিকটা দেখবেন বেশিরভাগ কাঁচের হয়, মানে বাইরে থেকে দেখা যাবে কে কত টাকা দিল। আর শুধু মানুষ দেখুক আর না দেখুক, আমাদের যে ঠাকুরকে দিচ্ছে সে ঠাকুর দেখতে পাবে ভক্ত আমাকে ক টাকা দিল। যার জন্য সামনেটা কাঁচে রাখা হয়েছে। ঠাকুর গোবিন্দ 10 টাকা দিলাম, মা কালী। আমার মায়ের আবার নোটের থেকে কয়েন দিতে বেশি ভালোবাসে, মানে কয়েন ঠাকাস করে পড়বে, দেখো ঠাকুর দিলাম, ঠাকাস করে সহজে ঠাকুর শুনতে পাবে। আর ঠাকুর দিলাম 5 টাকা দিয়ে গলায় কাপড় দিয়ে বাবারে আধ ঘন্টা ধরে বিড় 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 করে ঠাকুরের কাছে মন্ত্র বীজ মন্ত্র ঝাড়তে লাগবে। 5টা টাকা দিয়ে গলায় কাপড় দিয়ে, তুমি তো সব জানো মা, তুই তো অন্তর্যামী মা, পড়াই বাস করার উপায় নাই মা, হিংসায় চলে গেল মা, আমার ছেলের উন্নতি দেখতে পাচ্ছে না মা, তুই তো সব জানিস। জামাইটার কথা চলছে, মেয়েটার বিয়ে, জামাইটার চাকরিটা লাগিয়ে দিস মা, ছেলের চাকরিটা যেন পারমানেন্ট হয়ে যায়। আমার স্বামীর প্রমোশনটা আটকে আছে মা,
প্রমোশনটার জন্য হয়ে যায় মা। আমার শ্বশুরের হেঁটোটা খুব যন্ত্রণা সাইছে না মা, আজ মেয়েদিকে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো মা, জানো শ্বশুরের হেঁটোটা ভালো হয়ে যায় না। শ্বশুরকে ওষুধ দেবে না, মেয়েদিকে দেবে, স্বামী ছেলেকে ওষুধ দেবে। আমার শ্বশুরের হেঁটো খুব যন্ত্রণা মা, মেয়েদিকে নিয়ে লাগিয়ে দেবো মা, জানো ভালো হয়ে যায় মা। মা তো সবই জানিস। দিয়েছে ক টাকা? মাকে দিয়েছে ক টাকা? 5 টাকা। ছেলের চাকরি, স্বামীর প্রমোশন, চাকরি করা জামাই। কত কোটি টাকা দিয়েছে? 5 টাকা। আর মায়ের কাছে ফর্দ ধরাইছে 50 লাখ টাকা। দেনা হবে না তো কি হবে বাবা? আমার দেনায় দেনায় ধীরে নিল মা, আসলে উসুল হলো না। আমার দেনায় দেনায় ধীরে নিল মা, আসলে উসুল হলো না। বল মাসে মায়ার করুণা। বদ্ধ হয়ে মায়া জালে রাঙা চরণে রইলাম ভুলে, জ্বলে মরিলাম মনে অনলে। আমি জ্বলে মরিলাম, জ্বলে মরিলাম, জ্বলে মরিলাম মনে অনলে। তবু আমার ভ্রম গেল না। আমি জ্বলে মরিলাম মনে অনলে, তবু আমার ভ্রম গেল না। বল মাসে মায়া করুণা। তোর গো ভাবে রাজা কেনা মায়ার করুণা। তোর গো ভাবে রাজা কেনা মায়ার করুণা। হলো যে মাল রে আমদানি, আমার হলো যে মাল রে আমদানি, আমি না বুঝে মাল বেচি কিনি। হলো যে মাল না বোঝে মানে থেকে আমায় পায় বলে এই শানি, আমায় পায় বলে এই শানি, আমায় পায় বলে উপায় বলে, আমায় পায় বলে এই শানি। অধিক কষ্ট আর দিও না, আমার উপায় বলে। বল মশা মায়ার কত কাল করে গো ভাবে আমার দেনায় দেনায় ঘিরে গেল করব ভাবে বেচা কেনা। আর একবার নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল। একটা অনুরোধ, যে দাদা ভাইরা ক্যামেরা লাগিয়েছেন একবার আমার সঙ্গে গ্রিন রুমে দেখা করবেন। যে দাদা ভাইরা ইউটিউবার ভাইরা ক্যামেরা লাগিয়েছেন আমার সঙ্গে একবার দেখা করবেন। বিশেষ ঘোষণা।